এস ফারাবি প্রশ্ন করছেন শ্রমের যোগান রেখাটা কি, অনেক দিন ধরে মাথায় ঢুকছে না, যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। দেখেন, শ্রমের যোগান রেখা, এই প্রশ্নটা ইন্টারমিডিয়েট বা আলিম তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা অনার্স ফার্স্ট ইয়ার আছেন ইকোনমিক্স ডিপার্টমেন্টে এবং সেকেন্ড ইয়ারে আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটা বিষয় এর বেসিকটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি সমস্ত পরীক্ষায় সুন্দরভাবে গোছালোভাবে লিখতে পারবেন। দেখেন, শ্রমের যোগান রেখা, আমরা জানি যে যোগান রেখাটা এমনি জেনারেলি ঊর্ধ্বগামী হয়, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে স্বাভাবিক যোগান রেখা। এখন কথা হচ্ছে শ্রমের যোগান রেখাটা কিন্তু এই স্বাভাবিক ঊর্ধ্বগামীর মতো হয় না। এটার পেছনে কারণ, যোগান রেখা ঊর্ধ্বগামী হয় যে দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে। এই দাম এবং যোগানের ক্রিয়াগত সম্পর্কই যোগান বিধি, আর এই যোগান বিধির কারণে যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। কিন্তু এই শ্রমের যোগান রেখাটা ঊর্ধ্বগামী হয় না, এটা পশ্চাৎগামী হয় বা পশ্চাৎমুখী হয়। পরীক্ষার মধ্যে নানানভাবে প্রশ্নটা আসতে পারে, শ্রমের যোগান রেখা বলতে কি বোঝায়, অথবা প্রশ্ন আসতে পারে শ্রমের যোগান রেখা কেন পশ্চাৎগামী হয়। এই প্রশ্নটা আসতে পারে, খুবই সম্ভাবনা, কিন্তু যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা খুবই আসে। দেখেন, শ্রমের যোগান রেখা, আমরা জানি যে শ্রমিকরা যখন খুবই অসহায়ের মধ্যে থাকে, যখন খুবই কষ্টের মধ্যে থাকে, তখন তারা শ্রম বাড়িয়ে দেয় যাতে কিছু টাকা উপার্জন করতে পারে। প্রাথমিক পর্যায়ে তারা শ্রম বাড়াবে যখন তারা অসহায় থাকবে। যখন মজুরি বাড়বে, যখন মজুরি বেড়ে যাবে, তখন তারা প্রচুর টাকা ইনকাম যখন হবে বা অনেক দিন শ্রম দেওয়ার পর যখন কিছু টাকা উপার্জন করবে, তখন তারা একটু আরামায়েশের দিকে যাবে। তারা চাইবে অনেক দিন তো কাজ করলাম, অনেক টাকা তো উপার্জন হলে একটু বিশ্রাম নিই, একটু কক্সবাজারে গিয়ে ঘুরে আসি, বউ বাচ্চা নিয়ে একটু বিনোদনে যাই। এই যে বিনোদনে যাওয়া বা বউ বাচ্চা নিয়ে ঘুরে আসা বা একটু বিশ্রাম নেওয়া, ওই সময়টাতে তারা একটু শ্রম কমিয়ে দেয়। তারা যখন শ্রম কমিয়ে দেয় তখন রেখাটা একটু ব্যতিক্রম হয়ে যায়। সে কারণে এই শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়। আমি চিত্রের মাধ্যমে বুঝাই দিই। দেখেন, মনে করেন এটা হচ্ছে মজুরি, আমি এখানে W1 দিতে পারি, এখানে W2 দিতে পারি, এখানে W3 দিতে পারি, আর এটা হচ্ছে Y অক্ষ, এটা হচ্ছে X অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু, আর এখানে আমি দিতে পারি L1 L2, এটা হচ্ছে আপনার L2। আচ্ছা দেখেন, প্রাথমিক পর্যায়ে মজুরি W1, সে শ্রম দিয়েছে L1। মজুরি যখন একটু বৃদ্ধি পেল তখন মজুরি হলো W2 এবং তার শ্রম হলো L2। এরপরে যখন তার পকেটে যখন কিছু টাকা জমা রয়ে গেল, সে যখন অনেক দিন শ্রম দিয়েছে, এই W2 পরিমাণ শ্রম দেওয়ার পরে সে যখন কিছু টাকা উপার্জন করছে, সে যখন বিনোদনে যাবে বা আরামায়েশের দিকে যাবে, তখন সে শ্রম কমিয়ে দিবে। মজুরি যদি এই W2 থেকে বেড়ে যদি W3ও হয়, তার শ্রমটা কমে এই L1 থেকে L2 থেকে কমে L1-এর দিকে চলে আসবে, তখন এই শ্রমটা হবে এই পরিমাণ। তখন রেখাটা যদি আমি এই ABC এই বিন্দুগুলো যদি আমি যোগ করি, তাহলে রেখাটা এরকম হবে। এই ABC মিলে যে বক্রাকৃতির রেখাটা হলো, যে পশ্চাৎগামী রেখাটা হলো, ওটাই হচ্ছে মূলত শ্রমের যোগান রেখা। আমরা জানি যে যোগান রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী, ওকে, দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে। কিন্তু এই মজুরি বেড়েছে কিন্তু শ্রম তো বাড়ে নাই, মজুরি বেড়েছে কিন্তু শ্রম উল্টো আর কমে গেছে। এই কমে যাওয়ার প্রবণতার কারণেই রেখাটা বেঁকে যায়। এটাই হচ্ছে ব্যতিক্রমধর্মী যোগান রেখা, এটাই হচ্ছে আপনার যোগান বিধির ব্যতিক্রম, এটাই হচ্ছে শ্রমের যোগান রেখা। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি যে কথাগুলো বললাম এগুলো আপনি বর্ণনার মধ্যে খুব সুন্দর করে লিখে দিতে পারবেন। বর্ণনা যে আহামরি আবার নতুনভাবে শিখতে হবে এটা নয়, আপনি চিত্রটা যেভাবে গেছেন এটার উপর ভিত্তি করে জাস্ট বর্ণনাগুলো লিখে দিলে হবে। আর পরীক্ষার মধ্যে চিত্রটা সঠিক নাম্বার পাবেন, বর্ণনাগুলো জাস্ট গুছিয়ে এভাবে এখান থেকে লিখে দিবেন। চিত্র ভুল 1 নাম্বার পাবেন না। আপনি হাজারো বর্ণনা লিখেন, কোনো সমস্যা নেই, আপনি লিখতে পারবেন যে, কিন্তু নাম্বার পাবেন না। যদি চিত্র সঠিক হয় আপনি নাম্বার পাবেন যে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ইকোনমিক্সের সমস্ত প্রশ্ন, যা আপনার ডাউট থাকে সমস্ত প্রশ্ন আপনি লিখে পাঠাতে পারেন নিশান স্টিচিং হোমের ফেসবুক পেজের ইনবক্সে। ইনশাআল্লাহ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।